সব ঠিকঠাক বুঝলে তো? কাউকে একটা কথাও বলো না যেন, ঠিক আছে? চিন্তা করবে না নরেশবাবু, কাগজপত্র রেডি হলেই খবর দেব। তাড়াতাড়ি করো ভাই, রথযাত্রার আগেই সব মিটিয়ে ফেলতে হবে আমার, আর সময় নেই হাতে। বুঝেছি বুঝেছি, একটু ধৈর্য ধরো, আমি আর কথা রাখবো। মা মা, সর্বনাশ হয়ে গেছে গো, বড় সর্বনাশ। কি হয়েছে, এমন করছিস কেন? কাকাটা তো না বট গাছের নিচে একটা অচেনা লোককে টাকার খাম দিল, আমি নিজের চোখে দেখেছি। কি বলছিস এসব? আরে কি ঠিক দেখেছিস তো, নাকি স্বপ্ন দেখেছিস আবার? একদম ঠিক দেখেছি বাবা, একটুও মিথ্যে বলছি না, বিশ্বাস করো। নরেশ তাহলে কার সাথে কি নিয়ে গোপন কথা বলছে রাত বিরেতে? জানি না মা, কিন্তু কথাটা শুনে আমার বুকটাও কেমন ধক করে উঠল। এত রাতে বাইরে লোকের সাথে দেখা করার তো কোনো দরকারই ছিল না কাকার। ব্যাপারটা ভালো ঠেকছে না আমার কাছে। বাবা, লোকটার হাতে একটা কালো ব্যাগ ছিল, মনে হচ্ছিল একদম সিনেমার ভিলেনের মতো। থাম তো টুকু, এত রাতে এসব বলে সবাইকে ভয় দেখাস না, যা চুপচাপ শুয়ে পড়। কিন্তু মা, সকালে তো কাকা দাদুকে জিজ্ঞাসা করতেই হবে ব্যাপারটা কি। হ্যাঁ, কাল সকালেই দেখা যাবে, এখন সবাই ঘুমিয়ে পড়। জানো অভি, ছোটবেলায় রথযাত্রার দিনটার জন্য সারা বছর অপেক্ষা করতাম আমি। আর এখন অপেক্ষা করছো মায়ের হাতে নাড়ু খাওয়ার জন্য, তাই তো? ধরে ফেলেছো তাহলে, তোমাকে না চেনাই যায় না মাঝে মাঝে। বাহ, বিয়ের 1 বছরের এই বরের চরিত্র বোঝা গেল বুঝি। শুধু চরিত্র না, তোমার পেটুক স্বভাবটাও ভালোই বুঝে গেছি। এটা পেটুকতা নয় প্রিয়া, এটাকে বলে খাদ্যপ্রেম। একটু সম্মান দিয়ে কথা বলো। বাবু, জিলিপি নেবেন? গরম গরম একদম টাটকাই মাত্র ভাজলাম। কত করে কেজি দাদা? 80 টাকা কেজি বাবু, খাঁটি জিনিস। এত দাম! শ্বশুরবাড়ির গ্রামে এসেও যদি ঠকতে হয় তাহলে তো বড় মুশকিল। বাবু, জামাই মানুষ বুঝি, তাহলে একটু কমই নেব, 65 টাকা নিন। তোমার এই দরদাম করার স্বভাবটা আর কোনোদিন গেল না না অভি? প্রিয়া, দরদাম না করলে জামাই হিসেবে সম্মানটাই থাকে না, বুঝলে? এই দেখো, মেলায় নাগরদোলা বসেছে। ছোটবেলায় আমি আর দাদা প্রতি বছর এতে চড়তাম। তাহলে আজকে চলো, হ্যাঁ, আবার একবার চড়িয়ে ফেলি, কে আটকাচ্ছে আমাদের? পাগল নাকি? এত বছর পর নাগরদোলায় চড়লে যদি মাথা ঘুরে পড়ে যায়? আরে আমি তো আছি পাশে, পড়লে ধরে ফেলবো, চিন্তা করো না তুমি। থাক বাবা, আগে বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা করি, নাগরদোলা তো সারাদিন থাকবেই। ঠিক আছে, তাহলে চলো, ব্যাগগুলো একটু গুছিয়ে নিই আগে। আকাশটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে আজকের দিনটা সুন্দর কাটবে। হ্যাঁ, আর মায়ের হাতে রান্না তো আছেই, দিনটা তো ভালো হবেই। মারে, তোকে না দেখলে এবারে রথযাত্রাটাই অপূর্ণ থেকে যেত আমার। মা, তোমাকে আমি বড্ড মিস করেছি। এসো বাবা, এসো এসো, ভালো থেকো, সুখী থেকো, এ আশীর্বাদ করি তোমাদের। বাবা, আপনার আশীর্বাদ পেলে আর কিচ্ছু চাওয়ার থাকে না আমার। চলো চলো, ভেতরে চলো, তোমাদের জন্য সকাল থেকে রান্না বসিয়েছি। দাদা, তুই এভাবে বসে আছিস কেন রে? কি হয়েছে, তোর মুখটা শুকনো লাগছে কেন? না না, কিছু না রে, তুই এসেছিস ভালো লাগছে দেখি, একটু হারিয়ে গেছিলাম। দাদা, আমার থেকে কিছু লুকোচ্ছিস না তো তুই? তোর কিন্তু চোখ মিথ্যে বলছে না। আরে না রে পাগলি ইবলা, যা যা যা, তোর মায়ের কাছে যা, তোর জন্য দই নিয়ে বসে আছে, যা। ঠিক আছে, কিন্তু কিছু লুকোলে আমি কিন্তু ঠিক বের করে ফেলবো, মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, তুই সবসময় আমার পেছনে গোয়েন্দাগিরি করিস কেন বলতো? কারণ আমি তোর একমাত্র বোন, আর তোর মন খারাপ থাকলে আমি সব টের পাই। ঠিক আছে ঠিক আছে, এখন যা তো, মা ডাকছে তোকে। দাদার কিছু একটা হয়েছে, এটা আমি নিশ্চিত, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। এই নাও কাকলি বৌদি, তোমার জন্য এই শাড়িটা, আর টুকু সোনা, তোমার জন্যই দেখো কি এনেছি। ওয়াও গাড়ি, আমি তো ঠিক এটাই চেয়েছিলাম পিসি। এইটুকু সবসময় বাড়াবাড়ি করিস কেন, আগে ধন্যবাদ তো বল। থ্যাংক ইউ পিসি, তুমি জানো তুমি একদম সেরা। এত কিছু আনবার কি দরকার ছিল রে মা? তোদের আসাটাই তো সবচেয়ে বড় উপহার। বাবা,
তোমার জন্য না আনলে তো চলবেই না, তুমি তো আবার কড়া নিয়মের মানুষ। পিসি পিসি দেখো আমার নতুন গাড়িটা কত জোরে চলে। বাহ, দারুণ তো, সাবধানে চালাস, ঘরের জিনিসপত্র বা ধাক্কা মারিস না। ঠিক আছে পিসি, আমি খুব সাবধানে চালাবো। এইটুকু এখন ঘরে খেলা বন্ধ কর, বাইরের উঠানে গিয়ে খেলা কর। প্রিয়া, তোকে একটা কথা বলি, কাউকে বলিস না প্লিজ। কি হয়েছে বৌদি, তোমার মুখটা এত ভার কেন? তোর দাদা একটা মাছের আড়তে টাকা খাটিয়েছিল, ব্যবসাটা পুরো ডুবে গেছে, মহাজনের কাছেও কিছু ধার করে ফেলেছে। সে কি, দাদা তো কিছু বলেনি আমাকে? বলবি কি করে, লজ্জায় মরে যাচ্ছে বেচারা, বাবা মাকেও এখনো জানায়নি। এত বড় কথা লুকিয়ে রেখে দাদা তো নিজেকে একা কষ্ট দিচ্ছে বৌদি। আমি কতবার বলেছি বাবাকে জানাতে, কিন্তু তোর দাদা তো শোনেই না আমার কথা। চিন্তা করো না বৌদি, অভিজিৎকে বলে দেখি, ও হয়তো একটা ঠিক কোনো উপায় বের করতে পারবে। হ্যাঁ রে, অভিজিৎ তো বুদ্ধিমান ছেলে, ওর সাথে একবার কথা বলে দেখিস তো। আজ রাতেই কথা বলবো বৌদি, দাদার এই কষ্টটা আর সহ্য হচ্ছে না। শুধু এটুকু খেয়াল রাখিস বিমল যেন বুঝতে না পারে আমি তোকে বলেছি। নিশ্চিন্তে থাকো বৌদি, আমি সাবধানেই বলবো। রমেশদা, একটা কথা বলি, রাগ করো না। তোমার ভাই নরেশকে সেদিন শহরে এক দালালের সাথে জমির কাগজ বাবু কথা নিয়ে দেখলাম। জমির কাগজ? কিসের জমি বলছো তুমি হরিপদ? তা তো জানি না দাদা, কিন্তু কানে এলো কথাটা, তাই ভাবলাম তোমাকে জানিয়ে রাখি। নরেশ তো আমাকে কিছুই বলেনি এ ব্যাপারে। ব্যাপারটা কি হতে পারে বলতো? চিন্তা করো না রমেশদা, হয়তো ভুল শুনেছি, তবু বলে রাখা ভালো ভেবেছিলাম। দাদা, একা একা ছাদে কি করছেন এত রাতে? শরীর ঠিক আছে তো? কিছু না রে, এমনি একটু হাওয়া খেতে এলাম, ঘুম আসছিল না। দাদা, আপনার চোখ দেখি বোঝা যাচ্ছে কিছু একটা লুকাচ্ছেন, আমাকে বলা যায় না? থাক অভিজিৎ, এসব কথা তোকে বলে লজ্জা দেওয়ার কোনো মানে হয় না। দাদা, পরিবার মানে তো লজ্জা ভাগ করে নেওয়া, একা একা বওয়া না। ব্যবসায় বড় লোকসান হয়েছে রে অভিজিৎ, মহাজনের কাছেও ধার হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। দাদা, এই কথাটা তো বাবাকে জানানো দরকার ছিল, একা এত বড় বোঝা বাবা ঠিক না। জানি রে, কিন্তু বাবার চোখে ছোট হয়ে যাওয়ার ভয়টাই আমাকে চুপ করেই রেখেছে। দাদা, বাবা আপনাকে ছোট ভাববেন না, বরং সাহায্য করবেন। বাবা মা কখনো সন্তানের বিপদে মুখ ফিরিয়ে নেন না। তুই ঠিক বলছিস হয়তো, কিন্তু আমার সাহসই হচ্ছে না বলবার। চিন্তা করো না দাদা, আমি আছি তোমার পাশে, একসাথে বাবাকে বলবো, দেখবে ঠিক সমাধান হয়ে যাবে। তুই আসাতে যেন একটু সাহস পাচ্ছি রে অভিজিৎ। এই তো ভালো লাগে। চলো চলো, এবার একটু ঘুমাতে যাই, কালকে অনেক কাজ আছে। বিমল বাবু, 3 মাস হয়ে গেল, টাকাটা কেন দিন এল না? মালিক আর সময় দিতে রাজি না এরপর। অরিন্দা, আর কটা দিন সময় দিন, ব্যবস্থা করছি আমি। হ্যাঁ, রথযাত্রার পরেই, কিন্তু আর কোনো ছাড় নেই বলে দিলাম বিমল বাবু। কিসের টাকা হরেন বিমল, এসব কি শুনছি আমি? বাবা, তোমাকে বলা হয়নি ব্যবসায় লোকসান হয়ে গেছিল? একটু বসুন, চা খেয়ে যান, তারপর কথা হবে। না বৌদি, এখন সময় নেই, তবে কথাটা মনে রাখবেন। বিমল, এত বড় বিপদে পড়েও তুই আমাকে একটা বার বললি না কেন রে? বাবা, তোমাকে হতাশ করব ভেবে বলতে পারিনি, ক্ষমা করো আমাকে। হতাশ কেন করবি? তুই আমার ছেলে, তোর বিপদ মানে আমার সবার বিপদ, এভাবে একা লড়াই করতে হবে না তোকে। হ্যাঁ বাবা, এখান থেকে যা হবে একসাথে বসে ভাববো আমরা, মন খারাপ করিস না। মা, তোমাদের এই কথাগুলোই আমার সবচেয়ে বড় শক্তি। দাদা, দেখলি তো সত্যিটা বলার পর কেমন হালকা লাগছে তোর এখন? হ্যাঁ, এতদিন যে ভার বয়ে বেড়াচ্ছিলাম সেটা যেন এক নিমেষে নেমে গেল। এই তো দাদা, এবার আমরা সবাই মিলে বসে একটা প্ল্যান করি কিভাবে ধারটা মেটানো যায়। হ্যাঁ, কালকে সকালে বসবো সবাই মিলে, এখন একটু শান্তিতে খাওয়া দাওয়া করি। নরেশ, তুই নাকি শহরের দালালের সাথে জমির কথা বলছিলিস, সত্যি করে বল তো কি হচ্ছে এসব? দাদা, ওসব কিছু না, তুমি শুধু শুধু চিন্তা করো না।
কিছু না মানে কি, পুরো গ্রাম জানে আর আমি ঘরের বড় ছেলে হয়ে জানি না? বাপ ঠাকুর তার ভিটে বিক্রির পরিকল্পনা করছিস নাকি তুই? দাদা বিশ্বাস করো, রথযাত্রার পরেই সব বুঝতে পারবে। এখন প্লিজ এসব আমার জিজ্ঞেস করুন আমাকে। নরেশ, এই বাড়িতে গোপনীয়তার কোনো জায়গা নেই, এটা তোকে মনে রাখতে হবে। দাদা আমাকে একটু সময় দাও, একটাই অনুরোধ, আমি এই পরিবারের খারাপ কখনো কিচ্ছু করবো না, এটুকু বিশ্বাস রাখো। প্রিয়া, তুমি কিছু বুঝতে পারছো? কাকা এমন করছেন কেন এভাবে? জানি না অভি, কিন্তু আমার মন যেন ভয় ভয় লাগছে। কাকা তো সাধারণত এরকম লুকোচুরি করেন না। চলো একটু নজির রাখি ব্যাপারটায়। হ্যাঁ, কিছু একটা গোলমাল মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কাকার চোখে মুখে অন্যরকম একটা উদ্বেগ দেখলাম। তোমরা কি নিয়ে কথা বলছো গো এখানে? মুখগুলো এত গম্ভীর কেন? বৌদি, নরেশ কাকা যদি জমি নিয়ে কি একটা গোপন ব্যাপার করছেন, বাবা জিজ্ঞাসা করলেও কিছু বলছেন না। সে কি, এই বাড়িতে তো এমনিতেই একটা সমস্যা চলছে, আবার নতুন এসব কি? চিন্তা করো না, কালকে রথযাত্রার দিন সব পরিষ্কার হয়ে যাবে বলেছেন কাকা নিজেই। হ্যাঁ, ততক্ষণ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। চলো ততক্ষণে রান্নাঘরের কাজে হাত লাগাই, বসে বসে চিন্তা করে তো লাভ নেই। ঠিক বলেছ বৌদি, চলো আমিও সাহায্য করি। আমিও যাই একটু বাজারের দিকে, কিছু জিনিস আনা দরকার কালকের জন্য। কাকা, এটা কি জমি হস্তান্তর লেখা কেন এখানে? তুমি সত্যি আমাদের ভিটে বিক্রি করে দিচ্ছ? টিয়ামা, তুই ভুল বুঝছিস, আমাকে একটু সময় দে, সব বলবো খুব শিগগিরই। নরেশ, এবার কিন্তু সত্যিটা বলতে হবে, আর কোনো লুকোচুরি চলবে না এ বাড়িতে। কাকা, পুরো পরিবার তোমাকে সন্দেহ করছে, এভাবে চুপ করে থাকলে সমস্যা তো বাড়বেই। নরেশ, তুই আমাদের কাছে কিছু লুকোচ্ছিস, এটা আমার মন বলছে। সত্যিটা বল। আমাকে বিশ্বাস করো তোমরা, আমি এই পরিবারের কোনো ক্ষতি কখনো করতে পারি না। তাহলে এত লুকোচুরি কেন কাকা? আমাদের ভয় লাগছে। আগামীকাল রথযাত্রার দিনই সব সত্যি জানতে পারবে তোমরা, আমাকে শুধু আজকে রাতটা দাও, সময় দাও। ঠিক আছে রমেশ, একটা রাত অপেক্ষা করব, কিন্তু কালকে কোনো লুকোচুরি চলবে না। কথা দিচ্ছি দাদা, কালকে সব সত্যি সামনে চলে আসবে। প্রিয়া, তুই ভুল করে এত বড় কথা বলে ফেললি না তো? জানি না বৌদি, কাগজে তো স্পষ্ট লেখা জমি হস্তান্তর। আমি কি করে বুঝবো উল্টোটাও হতে পারে? পিসি, কাকা দাদু কি এবার সত্যি খারাপ কিছু করে ফেলেছেন? না রে সোনা, আশা করি এমন কিছু না। কাল সব দেখা যাবে। কাকা, তুমি তো জানো আমিও একটা সমস্যায় আছি, এই মুহূর্তে বাড়িতে আর একটা সমস্যা সহ্য হচ্ছে না। জানি রে বিমল, তোর কষ্টের কথা আমিও শুনেছি। বিশ্বাস কর, আমি যা করছি তা এই পরিবারের ভালোর জন্যই করছি। তাহলে এখনই বলে দাও না কাকা, কেন এত অপেক্ষা করাচ্ছ আমাদের? একটু ভরসা রাখ বাবা, কালকে সব বুঝবি, এখন রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়। দাদা, সবাই একটু শোনো আমার কথা, আমি জমি বিক্রি করিনি, আমি জমি ফিরিয়ে এনেছি। মানে তুই কি বলছিস, স্পষ্ট করে বলতো। ঠাকুরদার আমলে যে পুকুর পাড়ের জমিটা বন্ধক রাখা হয়েছিল, সেটা আমি বছরের পর বছর টাকা জমিয়ে ফেরত নিয়ে কিনে এনেছি। ঠিক বলেছেন নরেশবাবু, কাগজপত্র সব রেজিস্ট্রি হয়ে গেছে, এই নিন দলিল আপনার হাতে দিচ্ছি। নরেশ, তুই এত বড় কাজ করে ফেললি, আর আমাকে একটা বারও বললি না। বলিনি দাদা, কারণ যদি শেষ মুহূর্তে কাজটা না হতো তাহলে সবাইকে মিছিমিছি আশা দেখানো হতো, তাই চুপচাপ কাজটা সেরেছি। নরেশ, তুই তো আমাদের সবাইকে চমকে দিলি আজ। কাকা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও কাকা। পাগলি মেয়ে, ভুল বোঝাটাই তো ভালোবাসার অংশ, ক্ষমা চাইতে হয় না এতে। কাকা, আপনি তো রীতিমতো নায়ক বনে গেলেন আজকে সবার চোখে। নায়ক না রে বাবা, এটা তো ঠাকুরদার জমি, তারই ঋণ শোধ করলাম মাত্র। নরেশ, তাহলে সেই দিনে সেই দালালের সাথে দেখা করাটা এই কাজের জন্যই ছিল? হ্যাঁ হরিপদ, হারাধন আমাকে জমির কাগজপত্র জোগাড় করতে সাহায্য করছে অনেক দিন ধরে। নরেশবাবু বহুদিন ধরে টাকা জমিয়েছেন এই জমির জন্য, আমি শুধু কাগজের কাজটুকু সামলেছি আর কি। কাকা দাদু, তুমি তো এতদিন ধরে সিক্রেট রেখেছিলে, আমাকেও বলনি। তোকে বললে তো সারা গ্রামে রটে যেত রে দুষ্টু। নরেশ, আজ থেকে তুই এই বাড়ির সবচেয়ে বড় গর্বের মানুষ হলি। কাকা, তুমি না থাকলে পরিবারের ইতিহাসটাই হয়তো অন্যরকম হতো।
আরে বাবা, এই জমি তো আমাদের সবার শিকড়, ফিরিয়ে আনাটা তো আমাদেরই কর্তব্য ছিল। আপনি আমাদের সবার চোখে জল এনে দিলেন আজ আনন্দের। হ্যাঁ, কাদার দিন না রে, আজকে তো হাসার দিন, খুশির দিন। বিমল, এই পুকুরে আমরা আবার মাছ চাষ শুরু করব, আর তোর ব্যবসার ক্ষতিটাও পরিবার মিলে সামলে নেব। বাবা, আমার নিজের ভুলের জন্য আমি কেন পরিবারকে বোঝা বানাবো বলো তো? তুমি বোঝা নাও, তুমি এই পরিবারের ছেলে, ভুল সবারই হয়, লুকিয়ে রাখাটাই আসল ভুল ছিল আমার। দাদা, আমিও কিছু টাকা দেব, এতে শালাবাবুর বিপদে জামাই না থাকলে চলে বলো? বাবা, আমাকে ক্ষমা করো, তোমাদের থেকে এতদিন এত বড় কথাটা লুকিয়ে রেখেছিলাম বলে। আরে বোকা ছেলে, বাবার কাছে আবার ক্ষমা চাইতে হয় নাকি? তুই আমার ছেলে, তোর ভার আমার ভার। এ বাবা, হরেনকেও খবর পাঠিয়ে দে বিমল, বলে দে তার টাকা এবার মিটে যাবে, চিন্তা না করতে। হ্যাঁ মা, এখনই খবর পাঠাচ্ছি। আজ থেকে আর কিচ্ছু লুকিয়ে রাখবো না কারোর কাছে। বিমল, পুকুরের মাছ চাষের ব্যাপারে আমারও কিছু অভিজ্ঞতা আছে, আমি সাহায্য করব তোকে। সত্যি বলছো কাকা? তাহলে তো দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। দেখলে তো, একবার সত্যিটা বলার পর কেমন সব সহজ হয়ে গেল। এখন থেকে কিছু লুকোবি না, সবাইকে বলবি আমরা সবাই তোর পাশে আছি। হ্যাঁ, তোরা সবাই পাশে থাকলে আর কোনো ভয় নেই আমার। বাবা, তাহলে এখন থেকে তুমি আর মন খারাপ করে বসে থাকবে না তো? না রে, আজকে থেকে তোর বাবা একদম চিন্তামুক্ত। যাক, বাঁচা গেল। তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না। এই দেখো, ছেলের কথা শুনে চোখে জল চলে এলো আমার। কাকা দাদু, তুমি না সবচেয়ে সেরা, তুমি তো একদম সুপার হিরোর মতো হয়ে গেছো আজ। হ্যাঁ রে, আজকে থেকে আমাকে সুপার নরেশ বলে ডাকবি তুই। কাকা, রথ টানতে টানতে হাঁপিয়ে যাচ্ছ তো, একটু বিশ্রাম নেবে? আরে না রে, আজকে জমি ফেরত পাওয়ার আনন্দে আমার শক্তি দ্বিগুণ হয়ে গেছে, দেখছিস না? না রে, সেই দিন তোমাকে ভুল বুঝে গুজব রটিয়েছিলাম, কিছু মনে করো না তো ভাই আমার। আরে দূর, ভুল বোঝাবুঝি না হলে কি আর রথযাত্রার দিন একটা স্পেশাল হতো বলো তো? কাকা, তোমার এই চমকটা তো সারা জীবন মনে থাকবে আমাদের সবার। রশিটা এবার জোরে টানো সবাই, নইলে রথ তো এক জায়গাতেই আটকে থাকবে। টানো টানো, জোরে টানো, রথ চললো রে, রথ চললো। দেখো দেখো, বিমল রশি টানতে টানতে ঘেমে একদম সার হয়ে গেছে। কাজ শুধু হাসা, রশি টানার কষ্টটা তো আমাকেই করতে হচ্ছে। থাক থাক, থাম এবার, একটু জল খেয়ে নে তো সবাই, রোদে বেশিক্ষণ থাকার দরকার নেই। আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার জীবনে। রমেশবাবু, আপনার ভাইয়ের মতো মানুষ খুব কম দেখেছি আমি, এত ধৈর্য নিয়ে টাকা জমানো সহজ কথা না। হ্যাঁ, নরেশ আজকে আমাদের সবাইকে গর্বিত করেছে। আজকের রাতটা আমার জীবনের সেরা রাত, সব ছেলে মেয়ে একসাথে, মনটা ভরে গেল আজ। হ্যাঁ গো, আজকে বুঝলাম বিপদ যতই আসুক, পরিবার এক থাকলে সব সামলে নেওয়া যায়। মা, খিচুড়িটা আজ সত্যিই দারুণ হয়েছে, তোমার হাতে জাদু আছে বলতে হবে। বৌদি, তোমার হাতে লাবড়াটাও জব্বর হয়েছে, আমি তো 3 বার নিয়ে ফেললাম। আমি তো ভাবছি এবার থেকে প্রতি রথযাত্রায় এখানে আসবো, শুধু এই খাবারের লোভেই। আয় বাবা অভিজিৎ, তুই তো এখন এ বাড়ির ছেলে, যখন খুশি চলে আসিস। হ্যাঁ রে অভিজিৎ, তোর জন্য দরজা সব সময় খোলা থাকবে। চলো সবাই মিলে আজকের দিনটার জন্য ধন্যবাদ জানাই। দাদু, আমাকে আরেকটু লাবড়া দাও তো, কত মজা হয়েছে। টুকু, আগে মুখেরটা শেষ কর, তারপর দেব। খাওয়া দেখলে মনে হয় সারা বছরের খাওয়া আজই সেরে ফেলবে। কাকা, তোমার আজকের কীর্তির কথা তো আমি শহরে গিয়ে সবাইকে বলবো। বলিস বলিস, কিন্তু একটু বাড়িয়ে বলিস না, জানো লজ্জা পাবো তাহলে। আজ রাতে আর কেউ উঠবি না, সবাই এখানেই বসে থাক, চাঁদের আলো একটু গল্প করি। হ্যাঁ, আজকে কোথাও তাড়া নেই কারোর, এই মুহূর্তটা উপভোগ করি সকল মিলে, চলো। মা, একটু বেশি চিন্তা করে একটু বেশি খিচুড়ি তুলে রাখি, ও তো সবসময় শেষেই খায়। বৌদি, তুমি সত্যি এই বাড়ির সবচেয়ে যত্নশীল মানুষ, দাদা খুব ভাগ্যবান। এসব কি বলছিস প্রিয়া, লজ্জা লাগে তো। এইটুকু মন্দিরের চাঁদার বাক্সটা কোথায় গেল রে? তুই দেখিস নাকি কোথাও? মানে আমি একটু জিলিপি কিনে খেয়েছিলাম, ওখান থেকে কিছু টাকা নিয়ে। টুকু, তুই মন্দিরের চাঁদার টাকা দিয়ে জিলিপি কিনেছিস? এ তো ভারী অন্যায়।
জিলিপিগুলো এত গরম আর মুচমুচে ছিল, লোভ সামলাতে পারিনি। আরে এই তো একদম আমার ছোটবেলার মতো হয়েছে দেখছি। এই জন্যই তো ভাগ্যিস আমাদের পরিবারে হাসির অভাব কখনো হবে না। আগামী বছরে তাহলে টুকুকেই মেলার চাঁদা তোলার দায়িত্ব দেওয়া হোক। সত্যি বলছো পিসি? তাহলে তো আরাম করে রোজ জিলিপি খাবো। যাই হোক, আজকের এই রাতটা আমাদের পরিবারের জন্য সবার মনে থাকবে চিরকাল। রথের চাকা যেমন থামে না, তেমনি আমাদের এই পরিবারের ভালোবাসার গল্পটাও কোনোদিন থামবে না। তবে টুকু, আগামী বছর থেকে চাঁদার বাক্সটা তোমার থেকে একটু দূরেই রাখতে হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে অভিজামাই বাবু, এবার আর জিলিপির লোভ করবো না, প্রমিস। শুনে রাখলাম কথাটা, ভুলে গেলে কিন্তু খবর আছে তোর। আরে থাক থাক, বাচ্চা মানুষ, একটু আধটু জিলিপি খেলে কি এমন ক্ষতি হয়? আজকের এই রথযাত্রাটা সত্যি আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। আগামী বছরেও তোরা সবাই আসবি কিন্তু, এই বাড়িটা তোদের হাসিতেই ভরে ওঠে। অবশ্যই মা, প্রতি বছর রথযাত্রায় আমরা এখানেই আসবো, এটা আজ থেকে আমাদের নিয়ম হয়ে গেল। আরে হ্যাঁ, পরের বছর পুকুরের প্রথম মাছ ধরবার উৎসবটাও কিন্তু একসাথে করব সবাই মিলে। আমার পরিবারটা আজকে সত্যিই সম্পূর্ণ মনে হচ্ছে। চলো এবার সবাই ঘরে ফিরি, রাত অনেক হয়েছে, কাল সকালে আবার নতুন করে দিন শুরু হবে। মা, আজ রাতে আমি কাকা দাদুর পাশে শোবো, ঠিক আছে? আজকে রাতে তোকে আমার জমি ফিরে পাওয়ার গল্পটা পুরো গোড়া থেকে শোনাবো, মন দিয়ে শুনিস কিন্তু। ঠিক আছে কাকা দাদু, আজ রাতে আর কোনো গল্প বাদ দেব না, পুরোটা শুনবো একদম।